ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাদের পরিবারেরই একজন নওশাদ সিদ্দিকীর দাদা কাশেম সিদ্দিকী, তিনি কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে এসে নাম লিখিয়েছেন এবং বারে বারে এই কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে তুরুপের তাস হয়ে উঠতে পারে সেই রকম নানা আলোচনা ইতিমধ্যেই রাজনীতির কারবারিরা করে ফেলেছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী তাহলে কি করবেন, তার আসল প্ল্যানটা কি, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। কৌশিক দাস আমার কলিগ রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। কৌশিক, যদি আমরা কাশেম সিদ্দিকীর দিক থেকে আসি, তোহা সিদ্দিকী, কাশেম সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী, তারা তো ফুরফুরা শরীফের পীরজাদা এবং তারা ফুরফুরা শরীফে তাদের যথেষ্ট একটা শক্তপোক্ত ঘাঁটি রয়েছে, কিন্তু তারপরেও সক্রিয় রাজনীতিতে আসা নওশাদ সিদ্দিকীর নতুন দল গঠন করা এবং ভোটের আগে আমরা যেটা দেখি যে বিভিন্ন সময় যে তোহা সিদ্দিকীর সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভালো সম্পর্ক, সেটা আজ থেকে নয়, তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন থেকেই একটা ভালো সম্পর্ক। কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে অলরেডি তিনি নাম লিখিয়েছেন, তাহলে নওশাদ সিদ্দিকীর ভবিষ্যতের প্ল্যানিংটা ঠিক? দেখো, নওশাদ সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য বহুবার শাসক দলের বিভিন্ন নেতামন্ত্রী চেষ্টা করেছিলেন, সেটা নওশাদও বলেছেন এবং সেখান থেকে নওশাদ তার অনড় মনোভাব নিয়ে আইএসএফে রয়েছেন এবং আইএসএফ তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। সেই বাড়ির কাসেম তাকে তৃণমূল দলে এনে বার্তা দিতে চাইল যে নওশাদকে বহুবার বলা হয়েছে, কাসেমকে আমরা নিয়ে এসেছি, এটা একটা বার্তা। নওশাদের স্বার্থ একটাই, ভোটে জেতা, পরিষ্কার কথা। এটা প্রত্যেকের ক্ষেত্রে। শুভেন্দু অধিকারীর স্বার্থ কি? ভোটে জেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ কি? ভোটে জেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ ভোটে জেতা। নওশাদ সিদ্দিকীরও স্বার্থ হচ্ছে ভোটে জেতা এবং ভোটে জেতার জন্যে মূলত তৃণমূলের ভোট কিভাবে ভাঙিয়ে আনা যায়, বিজেপির ভোট কিভাবে ভাঙিয়ে আনা যায়, সেই কারণে বাম কংগ্রেসকে চিঠি দিয়েছে এবং বাম কংগ্রেসের ভোট যদি বাম কংগ্রেস মনস্থ হয় যে আইএসএফকে তারা নিঃশর্ত সমর্থন করবে, প্রার্থী দেবে না সংশ্লিষ্ট আইএসএফের কেন্দ্রগুলিতে, তাহলে নওশাদ সিদ্দিকীর সাফল্য, নওশাদ সিদ্দিকীর স্বার্থ সিদ্ধি হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সুসম্পর্ক রয়েছে, এটা কিন্তু নওশাদও মমতাকে বার্তা দিচ্ছে যে এই মুহূর্তে ভাঙড়ে যে সমস্যাটা চলছে সেটা তো রাজ্যবাসী সকলেই জানে, কারণ সেখানে আরাবুল ভার্সেস শওকত, প্রাক্তন বিধায়ক, রানিং এমএলএ, সিটিং এমএলএ, বর্তমান বিধায়ক, মন্দিরবাজার চত্বরটা থেকে শুরু করে একদম এদিকে বাসন্তী হাইওয়ে, এইখানে কিন্তু এতটাই গোষ্ঠীদ্বন্দ্ব চূড়ান্ত তৃণমূলের, সেখানে নওশাদকে অনেকেই পছন্দ করছে এবং এই জেনারেশন শুধু তাই নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ নওশাদের সঙ্গে রয়েছে। ঠিক সেখান থেকে নওশাদ কিন্তু চাইছে ভাঙড়ে তার দ্বিতীয়বারের জয়ের জন্য সে পথ আরো সুগম মসৃণ করতে চাইছে। বারবার এটা বলতে শোনা গেছে যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে 14 তলায় গিয়ে দেখা করতেই পারি, কারণ তিনি আমাদের সবার মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এখানে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই কথাগুলো আমরা বারবার করে নওশাদ সিদ্দিকীকে বলতে আমরা শুনেছি। তাহলে কি এর মধ্যেই কোনো একটা কিছু লুকিয়ে রয়েছে, কি এর মধ্যেই কোনো উত্তর কি খোঁজার চেষ্টা করছে রাজনৈতিক মহল? দেখো, সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীরও মুখ্যমন্ত্রী, বিমান বসুরও মুখ্যমন্ত্রী, তোমার আমারও মুখ্যমন্ত্রী, নওশাদ সিদ্দিকীরও মুখ্যমন্ত্রী। যেটা মূল বিষয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুবার দৃষ্টি আকর্ষণ করেছেন বিধানসভার ভেতরে এবং বাইরে যে ভাঙড় এলাকার জন্যে কি করা হচ্ছে এবং তিনি কাজ করতে পারছেন না, এই কথাটাও নওশাদকে আমরা বলতে শুনেছি। বহু ক্ষেত্রে কাজ করতে পারছেন না, এলাকাতে যে সাংগঠনিক বৈঠক হচ্ছে শাসক দল স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে নওশাদকে গুরুত্বই দিচ্ছে না, এটা নওশাদ সিদ্দিকী বারবার বলেছে। সেই সমস্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা কিন্তু নওশাদ অতীতেও বলেছে, যদিও শারীরিক কুশল কেমন সেটাও জিজ্ঞেস করেছে। আর নওশাদ সিদ্দিকীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ব্যক্তিগত স্তরে অত্যন্ত ঘনিষ্ঠ, পূর্ব পরিচিত সম্পর্ক। সেখান থেকে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী কিন্তু প্রথম এবং শেষ তার এজেন্ডা হচ্ছে ভোটে জেতা এবং সেটা ভাঙড় থেকে। তার মূল কারণ সেখানে দুটো ফ্যাক্টর রয়েছে, একটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু তিনি এইরকম একটা দল গড়ে ভোটে যেতে কতটা তিনি, কারণ আইএসএফ এর একটা বা দুটো সিট 100টায় প্রার্থী দিলেও তিনি যে কতগুলো আসনে জিতবেন সেটা তো কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না, কারণ ছোট্ট একটা দল আগেরবার বিধানসভায় প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কারণ তৃণমূলের কিছু ভোট কাটতে চাইছে মূলত আইএসএফ এর, কারণ আমি তোমাকে যেটা প্রথমেই বললাম, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খুব উচ্চ পর্যায়ের দল নয়, সেও জানে যে ক্ষমতায় আসতে পারবে না, তাকে কারো একটা হাত ধরতে হবে। কার হাত ধরতে চাইছে? বাম কংগ্রেস, যাদের হাত ধরে প্রথম ক্ষমতায় এসেছিল। কিন্তু এখন চাইছে তৃণমূলের কিছু বিক্ষুব্ধ ভোট, তৃণমূলের কিছু ভোট
যদি নিয়ে আসা যায় শাসক দলের ভোট কিন্তু এবারে যেটাটা কি অতটা সহজ হবে, আমি রাজেশের কাছে এই জায়গাটাতে জানতে চাইবো। রাজেশ, 2021-এ ভাঙড়ের যা সমীকরণ ছিল, গোষ্ঠীদ্বন্দ্ব একটা প্রবল মাত্রায় সেখানে মাথাচাড়া দিয়েছিল। আরাবুল ইসলাম, শওকত মোল্লা, দুই যুযুধান পক্ষ, যে অভিযোগ আমরা আরাবুল ইসলামকে বারবার করতে শুনেছি তারপরে, যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তাকে ইচ্ছে করে হারানো হয়েছে, এরকম কথা তাকে আমরা সূত্র মারফত যে খবরগুলো আমরা পাচ্ছি বিভিন্ন মহলে তিনি বলেছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যতটা সহজ হয়েছিল নওশাদ সিদ্দিকীর জেতা, 2025-এর আসনটা কি ততটা মসৃণ হবে বলে তুমি মনে করো? দেখো, ভাঙড়ে যদি যাও, তুমি গিয়েছিলে আগেরবার নির্বাচনের সময়, ভাঙড়ে যতই সন্ত্রাস হোক, যতই কেস কামারি হোক এবং যতজনই গ্রেপ্তার হোক, ভাঙড়ে আইএসএফের যে হোল্ড রয়েছে এটা কিন্তু পরিষ্কার, দিনে আলো মতন পরিষ্কার। কারণ আমরা একাধিকবার ভাঙড়ে গিয়েছি, সে ভাঙড়ে কিন্তু তৃণমূলের, দেখো আগে তৃণমূল কিন্তু সেখানে যতটা স্ট্রং হোল্ড ছিল যখন আরাবুল স্ট্রং ছিল, বর্তমানে আইএসএফের কিন্তু প্রত্যেক পাড়ায় পাড়ায় যেভাবে সংগঠন তৈরি করেছে, যেভাবে কর্মী সমর্থকরা সেখানে রয়েছেন, বারংবার তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, শেষ পর্যন্ত কিন্তু আইএসএফ মাথা তুলে দাঁড়াচ্ছে। আমরা অতীত দেখেছি পঞ্চায়েত নির্বাচনের সময় যেভাবে লাগাতার সন্ত্রাস হয়েছে, প্রায় 50-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে এবং পরে সব মিলিয়ে। এবং সেই সময় কিন্তু আমরা দেখেছি বারংবার আইএসএফের নাম জড়িয়েছে, তৃণমূলের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে, আইএসএফের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমরা সেই সময় ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখানে বারংবার দেখেছি সেখানে মাঠের মধ্যে গাড়ি এবং গাড়ির মধ্যে বম পড়ে আছে, বিভিন্ন জায়গায় বম্বিং হচ্ছে, প্রচুর সন্ত্রাসের ছবি আমরা দেখেছিলাম। তুমি নিজে নির্বাচনের সময় সেখানে গিয়েছিলে, ভাঙড়ে গিয়েছিলে, ফলে সেখানে কিন্তু আইএসএফ যেভাবে প্রতিরোধ করেছিল, শাসক দলের চোখে চোখ রেখে যেখানে প্রতিরোধ করতে পেরেছিল, একটা দল যাদের একটা মাত্র এমএলএ রয়েছে, বিধানসভা একটা মাত্র সদস্য রয়েছে, সেখানে ওরা মাথা তুলে দাঁড়িয়ে আইএসএফ যেভাবে প্রতিরোধ করেছিল, বারংবার শওকত মোল্লাদের হুঁশিয়ারি, শাসক দলের চোখ রাঙানি এবং পুলিশ কেস যেভাবে হয়েছে, তারপরে কিন্তু আইএসএফ সেখানে মাথা তুলে রয়েছে, কাজ করছে। নওশাদ সিদ্দিকী মাঝে মধ্যেই সেখানে যান, সেখানে গেলে কিন্তু যথেষ্ট তার লোকবলও চোখে পড়ে, সেই জনসমর্থন চোখে পড়ে, মানুষের যে ভিড় বা উচ্ছ্বাস। দেখো নওশাদ সিদ্দিকী সেটা ভাঙড় হোক বা কলকাতা, তিনি যখন রাস্তায় বেরোন তাকে ঘিরে যে উচ্ছ্বাস বা মানুষের সমর্থন আসে, সেটা কিন্তু এড়িয়ে যাওয়া যায় না, সেটা চোখে পড়ে, সেটা ভিজিবল। ফলে সেই ভাঙড়ে তৃণমূলের শওকত মোল্লাদের হুঁশিয়ারি থাকা সত্ত্বেও যে আইএসএফের যে এখনো পর্যন্ত যে স্ট্রং হোল্ড রয়েছে, সেখানে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী নওশাদ সিদ্দিকী। আমি এই জায়গাটা একটু আসবো যে কাশেম সিদ্দিকীকে দলে টেনে কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদকে একটা বার্তা দিতে চাইছেন? অবশ্যই। নওশাদকে তো অতীত বারবার আসতে বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসে, এবং সেটা নওশাদ নিজেও বলেছেন বহুবার। ক্যাবিনেট মিনিস্টার তারাও নওশাদকে তৃণমূলে যোগদানের জন্য বহুবার বলেছে, কিন্তু নওশাদ এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে যাবে না। তার মূল কারণ হচ্ছে শাসন পদ্ধতিটা, ওদের যে নীতিগত আদর্শ সেগুলো পুরো ভিন্ন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেওয়ার জন্যেই কিন্তু কাসেম সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর পরিবারের, তাকে নিয়ে আসলেন তৃণমূলে। এটা কিন্তু নওশাদের কাছে বড় বার্তা, কিন্তু নওশাদ এখানে হার মানবে না, সে স্পষ্টতই জানিয়ে দিয়েছে